আর্জেন্টিনা কিন্তু নকআউট পর্বে বেশ নড়বড়ে ছিল। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দে, রাউন্ড অফ 16-এ মিশর। ম্যাচের আগে এই দুই প্রতিপক্ষকে ভাবা হচ্ছিল বেশ সহজ। সমালোচকরা তো বলছিল আর্জেন্টিনা একদম অনায়াসেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু বিশ্বকাপ মানেই অঘটনের শিকার, এবং এই অঘটনের শিকার হতে হতে বেঁচে গেছে লিওনেল মেসির দল। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের সঙ্গে ম্যাচ গিয়েছিল একদম টাই ব্রেকারের আগ পর্যন্ত, আর মিশরের কাছে তো হেরেই গিয়েছিল প্রায় আর্জেন্টিনা। দুই ম্যাচেই অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে লিওনেল মেসিরা। লিওনেল মেসিদের সামনে এবারের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ঠিক আগের মতোই কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড তিন দলই আর্জেন্টিনার ধারে কাছে নেই, কিন্তু ধারে কাছে না থাকা দলই যে বিপদে ফেলতে পারে সেটার উদাহরণ কিন্তু আর্জেন্টিনা গত দুই রাউন্ডে পেয়েছে। দুই রাউন্ডে দুই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নেমেছিল লিওনেল স্কালোনির দল, কিন্তু দুইটা স্ট্র্যাটেজি খুব একটা কাজে দেয়নি। কেপ ভার্দের সঙ্গে ম্যাচে যদি আমরা আসি, কেপ ভার্দে ডিফেন্সিভ খেলবে এই ধারণা রেখেই কিন্তু আর্জেন্টিনা মাঠে নেমেছিল। হয়েছে উল্টা। কেপ ভার্দে কিন্তু দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে, বিশেষ করে শেষের দিকে। আর্জেন্টিনা আসলে চিন্তাও করেনি তারা দুইবার এগিয়ে গিয়েও আবার দুইবার পিছিয়ে সমান সমান হবে আর কি ম্যাচ। তো এটা আসলে আর্জেন্টিনা কল্পনাও করেনি। তো সেই ম্যাচটা টাই ব্রেকারে যাওয়ার থেকে বেঁচে গেছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে ম্যাচে কিন্তু নির্ঘাত আর্জেন্টিনার বিদায় একদম লেখাই হয়ে গিয়েছিল। 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে আর্জেন্টিনার সমর্থকদের তখন মোটামুটি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে এবারই হয়তো বিশ্বকাপের শেষ। সেইখান থেকে 13 মিনিটের রূপকথায় আর্জেন্টিনা কিন্তু পার পেয়ে গেছে। ম্যাচ নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল, রেফারিংটা ঠিক হয়েছে কিনা, আর্জেন্টিনার বিপক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা, মিশর কি পেনাল্টিটা পেতে পারত, আর্জেন্টিনার গোল কি বাতিল হতো কিনা, এইসব নানা ইস্যু নিয়ে আসলে এখন পর্যন্ত আলোচনা চলছে। ম্যাচকে ছাপিয়ে আর্জেন্টিনা মিশর ম্যাচের আলোচ্য বিষয় ছিল রেফারি। এই সব কিছু মাথায় নিয়েই আর্জেন্টিনা নামছে কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল সুইজারল্যান্ড। আমরা সবাই জানি ইউরোপের অঞ্চল থেকে কিন্তু বেশ কঠিন কোয়ালিফাই রাউন্ড পার করে আসলে বিশ্বকাপে আসতে হয়। তো ইউরোপ থেকে আসা কোনো দলই আসলে ছোট বলা যায় না, তবু কাগজে কলমে হিসাব করলে সুইজারল্যান্ড আসলে আর্জেন্টিনার তুলনায় বেশ ছোট দল। কিন্তু এই সুইজারল্যান্ড কিন্তু এই বিশ্বকাপে চমক দেখিয়েছে। এখন পর্যন্ত সুইজারল্যান্ড গ্রুপ পর্বে গোল হজম করেছে মাত্র 3টি, কিন্তু নকআউট পর্বে নির্ধারিত সময় তার একটা গোলও হজম করেনি। এটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। আর্জেন্টিনা যদি এই চিন্তাটা করে সুইজারল্যান্ডের ডিফেন্স তাহলে কত ভালো, এবং বিশেষ করে তাদের গোলকিপার এবং ডিফেন্সের কল্যাণে কিন্তু তারা নকআউট পর্বে 2 ম্যাচেই কিন্তু পার পেয়ে গেছে, এবং দারুণভাবে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে, এবং তাদের কিন্তু এটা একটা মোটামুটি ইতিহাস বলা চলে যে এরকম কঠিন একটা বিশ্বকাপের ভিতর এরকম একটা দল ইউরোপের বড় বড় দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সো সুইজারল্যান্ডকে ছোট দল হিসেবে ভাবলেও মাঠে কিন্তু আসলে ছোট ভাবার কিন্তু কারণ নেই। লিওনেল স্কালোনি কিন্তু ম্যাচের আগে এটাই বলেছেন যে প্রতিপক্ষকে ছোটভাবে দেখার কিন্তু আর কোনো সুযোগ নেই। বিশেষ করে গত 2 ম্যাচের যে অবস্থা, সেখানে কিন্তু আর্জেন্টিনা আসলে বুঝে গেছে যে কোনো দলই ছোট নয়। লিওনেল স্কালোনি আসলে কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। যেমন মিশরের বিপক্ষে ম্যাচের আগেই স্কালোনি বলেছিলেন তিনি মিডফিল্ডটাকে আরও শক্ত করতে চান। লিয়ান্ড্রো পারেদেসকে নামালেন, মিডফিল্ডটা আরও শক্ত করলেন, কিন্তু এতে হলো কি আর্জেন্টিনা আসলে আক্রমণের ধারটা কমে গেল। 2 উইং থেকে যে আক্রমণ হচ্ছিল সেটা আসলে নাই হয়ে গেল। এটা কিন্তু আর্জেন্টিনা বেশ ভুগেছে পুরো ম্যাচেই। এই ম্যাচে আর্জেন্টিনা নিশ্চয়ই পরিবর্তন আনবে একাদশে, এটা মোটামুটি নিশ্চিত। স্কালোনিও আসলে বলেছেন যে না, আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে পরিবর্তন আসবে, যেহেতু স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে। আগের ম্যাচের স্ট্র্যাটেজি আসলে কাজে দেয়নি। তো সুইজারল্যান্ডের বিপক্ষে আমরা আবারও আর্জেন্টিনা একাদশে পরিবর্তন দেখতে পাবো। সবাই আসলে আশা করছেন যে লে সেলসো, নিকো পাজ, সিমিওনে এদেরকে আসলে দেখা যাবে। এরা কিন্তু এত দারুণ ফুটবলার। মাত্র শুধু লে সেলসো একবার সুযোগ পেয়েছিলেন, নিকো পাজও একবার মাঠে নেমেছেন। তো এরকম ফুটবলার যারা আসলে মাঠে দেখতে চান। অনেকেই বলছেন যে আসলে যারা পারফর্ম করতে পারছেন না ম্যাকালিস্টাররা, তাদেরকে আসলে সরিয়ে সেলসোদের শুরুর একাদশে মাঠে নামানো উচিত। কিন্তু স্কালোনি আসলে হয়তো তার দলটাকে ওভাবেই সাজাতে চান। তিনি হয়তো আগের একাদশে মোটামুটি একটা সেম রেখে হয়তো 2-1জনকে চেঞ্জ করবেন। এটা আসলে স্কালোনির উপর পুরোটাই নির্ভর করছে। তবে খেলাটা আবারও হবে মেসি কেন্দ্রিক। এটা কিন্তু আমরা সবাই জানি মেসি এটা শেষ বিশ্বকাপ। এখন পর্যন্ত তিনি আছেন সবচেয়ে অবিশ্বাস্য ফর্মে। গোল্ডেন বুট বলেন বা গোল্ডেন বল
দুটার জন্য মেসি এখন দৌড়ে সবার এগিয়ে। মেসির দিকে এই ম্যাচেও নজর থাকবে এবং সুইজারল্যান্ড কিন্তু ম্যাচের আগে সুইস ফুটবলাররাও বলছেন যে মেসির সঙ্গে খেলা তাদের লাইফের আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তারা যদি এখন অবসরও নিয়ে নেন তাহলে আসলে তাদের কোনো আক্ষেপ নেই। আমরা কিন্তু প্রতিটা ম্যাচের আগেই দেখছি প্রতিপক্ষ মেসিকে অসম্ভব সমীহ করে চলে এবং তারা কিন্তু সবাই বলছে যে মেসির সঙ্গে খেলতে পারে তাদের লাইফ সার্থক। তো এইটা আসলে আর্জেন্টিনাকে একটা অ্যাডভান্টেজ দেয়। এটা আমরা সবাই বুঝি যে প্রতিপক্ষ যখন আপনাকে অতিরিক্ত সমীহ করে বা অতিরিক্ত ভয় পায় তখন কিন্তু আপনি মানসিকভাবে একটা অ্যাডভান্টেজ পান। এই অ্যাডভান্টেজটাই আসলে প্রতি ম্যাচেই কাজে লাগাচ্ছে আর্জেন্টিনা। তো এই ম্যাচেও আসলে সুইজারল্যান্ড কি তাদেরকে একটা বড় পরীক্ষার মুখে ফেলতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয়। সুইজারল্যান্ড ডিফেন্সিভ খেলবে, এটা সবাই জানে। তারা গত 2 ম্যাচেও ডিফেন্সিভ খেলেছে। তাদের লক্ষ্য থাকবে যে ম্যাচটাকে যেন টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তখন আসলে তাদের গোলকিপার খেলাতে আসবে। তো আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না ম্যাচটাকে অতিরিক্ত সময় নিয়ে যেতে, তারা চাইবে নির্ধারিত সময়ে যেন ম্যাচটা শেষ হয়। তো সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে, এটাই আসলে আর্জেন্টিনার সমর্থকরা প্রত্যাশা করছেন। তো আর্জেন্টিনার সাথে তার আগে খেলা হবে আসলে ইংল্যান্ড এবং নরওয়ে। এই 2 ম্যাচের বিজয়ী দল আসলে মুখোমুখি হবে সেমিফাইনালে। তো নরওয়ে ইংল্যান্ড ম্যাচটা একেবারে হাড্ডাহাড্ডি হবে, কারণ দুই দলে আসলে দারুণ শক্তিশালী এবং দুজন দারুণ ফর্মে আছেন। দুই দিকে লড়াইটা হবে হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের মধ্যে। তো হ্যারি কেইন এবং হালান্ডের মধ্যে কে আসলে দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারবেন এবং কার বিশ্বকাপ আসলে এবারে শেষ হয়ে যাবে সেটা আসলে দেখার অপেক্ষায়।